শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা দেখছেন নিয়মিত নিয়মিত লাইভ আর ফিজিওথেরাপি চিকিৎসক আপনাদের সাথে প্রতিনিয়তই আমরা একজন হাজির হই এবং আমরা কথা বিভিন্ন টপিক নিয়ে। আজকে সেরকম একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের ত্রিপুরা এবং নিয়ে হাত ব্যথা এবং আমরা টেলিমেডিসিনে ফোন করে থাকি আজকে সেই ব্যাপারগুলো আপনাদের কোনো জানার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট তাহলে আমরা সে কথাগুলোর ডক্টর স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আপনিও আমাদের সাথে সময় দিচ্ছেন। আচ্ছা, আমি সৌম্য ভট্টাচার্য, ফিজিওথেরাপিস্ট, এখন বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কর্মরত। আর আমি আগরতলায় আমার নিজস্ব একটা প্রাইভেট ক্লিনিক আছে, প্রাইভেট চেম্বার আছে, কিন্তু বর্তমানে এই প্যান্ডেমিক কোভিড-19 এর কারণে আমাদের এখন ক্লিনিক চেম্বার সবকিছুই বন্ধ আছে, যেটা আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের গাইডলাইনে যেটা আছে। তো আমাদের মানে এই লকডাউন ফেজে এইরকম একটা লার্নিং প্রসেস মানে একটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নলেজ শেয়ারিং এর জন্য। আমাদের দেশ বিদেশের, ভারতবর্ষ, বাংলাদেশ বলুন, বিভিন্ন ইউরোপের কান্ট্রি বলুন, প্রচুর আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই দেখছি আজকাল মানে লকডাউন ফেজে অনলাইন ক্লাস বা অনলাইন কোচিং এর জন্য একটা সুন্দর একটা সিস্টেম চালু করেছে। যাই হোক, ঘরে বসে না থেকে কিভাবে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি সেটাই আমাদের আজকের মূল বক্তব্য থাকবে। জি, সেটি আমরা ঘরে বসে থেকে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেগুলি আমরা জানবো। ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, যেগুলো মূল কারণ বা কেন হয়? প্রথমে একটু বলে দিই ব্যথা জিনিসটা কি। অনেকেই ব্যথা সম্বন্ধে একটা ধারণা আছে যে ব্যথাটা হচ্ছে, আমাদের যদি মেডিকেল টার্মসে বলি, ইট ইজ এ আনপ্লেজেন্ট সেন্সরি ইমোশনাল এক্সপিরিয়েন্স। যে কোনো যখন আমরা কিছু ব্যথা পাই তখন যেটা আমাদের ফার্স্ট যে সিমটমস যেটা আসে, দ্যাট ইজ ইনফ্লামেশন মনে হচ্ছে আমাদের সেলগুলোতে যেটা ইনফ্লামেটরি প্রসেস স্টার্ট হয়ে যায়। তো ব্যথাটা মেইনলি 3 রকমের হয়, একটা সেন্ট্রাল পেইন, একটা ভিসারাল পেইন, একটা সোমাটিক পেইন। সেন্ট্রাল পেইন মানে যেটা হচ্ছে নার্ভ, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের মস্তিষ্কে ব্যথা সংক্রান্ত যেগুলো পেইন আছে। ভিসারাল পেইন মানে আমাদের ইন্টারনাল অর্গানস যেগুলো থাকে, যেমন কিডনি, লিভার, স্প্লিন, ওই রিলেটেড পেইন যেগুলো থাকে। আর সোমাটিক পেইন যেটা আমরা আজকে ডিসকাস করব, যেটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এবং যেটার মধ্যে আমাদের জয়েন্টস, নার্ভস, মাসেলস, বোনস, ভেসেলস এগুলো সব ইনভলভমেন্ট থাকে। তো এই 3টে পেইনের উপরে মেইনলি আজকে আমরা সোমাটিক ডিসফাংশনটা নিয়ে, ডিসঅর্ডার যেটা আছে ওটা নিয়ে আমরা ডিসকাস করবো, এবং কিভাবে হোম এক্সারসাইজের মাধ্যমে কিভাবে আমরা নিজেকে একটু সুস্থ রাখতে পারি। এবং বিশেষ করে এখন আজকাল কোভিড-19 এর যে সিচুয়েশন চলছে, তাতে আমরা কিভাবে আমাদের ইমিউনো সিস্টেমটাকে একটু বুস্ট আপ করতে পারি, ওই জিনিসগুলো আমি একটু বলবো। ইমিউনো সিস্টেমের একটা বুস্ট আপের কয়েকটা টেকনিক, সেলফ টেকনিক আমি এগুলো একদম এই সেশনটা লাস্ট পর্যায়ে আমি এগুলো কিছু এক্সারসাইজ আমি বলে দেবো, যেগুলো ইমিউনো সিস্টেমটাকে ডেভেলপ করবে। একদম লাস্ট সেশন এটা বলে দেবো। জি, সেটি তো এই মুহূর্তে আসলে প্রথমে যে কি কারণে ব্যথার কারণ অনেক হতে পারে। মেইনলি আমাদের ব্যথার কারণটা আমরা দুভাগে ভাগ করে থাকি আমাদের পেশেন্ট যখন আমরা দেখি, যেটা হচ্ছে মেইনলি আর্গোনমিক্স বা অকুপেশনাল রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে, এবং ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর থাকে। তো অকুপেশনাল রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা মানে জব ওয়ার্ক প্লেসে কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, আমি যেখানে কাজ করি সেখানে আমার চেয়ার টেবিলের বসার ব্যবস্থা কি আছে,
আমার ওইখানে অফিসের সিস্টেম কি আছে, আমাকে কটা সিঁড়ি উঠতে হয়, কটা সিঁড়ি আমাকে নামতে হয়, কিভাবে আমাকে মুভমেন্ট করতে হয়, এটা একটা জিনিস আছে। এক্সেসিভ ওয়ার্কলোড কারণেও আমাদের ব্যথা হয়, যেটা আছে। অত্যধিক ওয়ার্কলোডের কারণে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিসঅর্ডার, এগুলো থেকেও আমাদের ব্যথার মানে আমাদের হতে পারে। ভালো রেস্ট না নিলে, পুয়ার রেস্টও একটা ব্যথার অন্যতম একটা কারণ। পুয়ার ফিটনেস, পুয়ার ফুড হ্যাবিট, এগুলো আমাদের ব্যথার মানে যেগুলো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এগুলো ব্যথার একটা অন্যতম কারণ। কারণ মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারটা মানেই হচ্ছে যেটা মুভমেন্ট আমাদের ইনভলভ, যেটা মুভমেন্টকে আমাদের ডিস্টার্ব করবে এবং ওভারঅল মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটাকে আমাদের ডিস্টার্ব করবে ফর নর্মাল অ্যাক্টিভিটি। আর ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা বেসিক্যালি পুয়ার পশ্চার একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পুয়ার পশ্চার মানে হচ্ছে আমাদের বডির অ্যালাইনমেন্ট, সঠিক গঠনগত স্ট্রাকচার, মানে সঠিকভাবে আমি কিভাবে বডির স্ট্রাকচারটাকে মেনটেন করে রাখছি। ফর এক্সাম্পল, আমি এখন চেয়ারে বসে কথা বলছি, তো আমি এখন যদি এভাবে কথা বলি, তো দ্যাট ইজ পুয়ার পশ্চার। কিন্তু আমি যদি আমার স্পাইনাল কর্ড এবং আমার স্পাইনাল কলামটাকে সোজা রেখে আমার ফোন বা আমার ল্যাপটপ যেটা দিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, সেটার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, তার চোখের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, সেটা যদি আমি করে থাকি, সেটা আমি তার মানে আমি প্রপার পশ্চার আমি মেনটেন করছি। এবার আমি যদি এভাবে বসি, এটা পুয়ার পশ্চার, দ্যাট ইজ গুড পশ্চার। তো এটা হচ্ছে পশ্চার। তো আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের ঘুমানো অবধি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুভমেন্ট আমাদের পশ্চার রিলেটেড। কিছু জিনিস থাকে গুড পশ্চার, কিছু থাকে ব্যাড পশ্চার। তো ব্যাড পশ্চার যদি আমরা কন্টিনিউয়াসলি হ্যাবিচুয়েট করে থাকি বাই মান্থ বাই ইয়ার, তখন সেটা হয়ে যায় আমাদের ডিসফাংশন সিনড্রোম, যেটাকে আমরা বলে থাকি। তো পশ্চারাল সিনড্রোম, ডিসফাংশন সিনড্রোম এন্ড ডিরেঞ্জমেন্ট সিনড্রোম। তো পশ্চারাল সিনড্রোম মানে ধরুন আজকে আমার 7 দিন ধরে আমার ব্যথা হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, তো আমি পেইন কিলার খেলাম, কিন্তু পেইন কিলার খাওয়ার পরে কোনো আমার ব্যথা কমেনি, বরং দেখা যাচ্ছে যে বিছানা থেকে ওঠার পরে বা বিছানায় শোয়ার সময় আমার ব্যথা আবার সেই ব্যথা করছে। তো সেটাকে আমি যদি ইগনোর করি, ইগনোর করতে করতে একটা সময় যাবে, সেটা যে কোনো মাসেলস, নার্ভস, সফট টিস্যু যখন থাকবে, এগুলো ডিসওরিয়েন্টেড হয়ে যাবে, এগুলো পজিশনাল ফল্ট হয়ে যাবে, মিস অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তখন সেটা থেকে আমরা ডিরেঞ্জমেন্ট সিনড্রোম ডেভেলপ করে, এবং ফার্দার ডিরেঞ্জমেন্ট সিনড্রোম যদি আমরা ওভারলুক করি, তখন সেটা ডিসফাংশন সিনড্রোমের দিকে ডেভেলপ করবে। তো মেইনলি ব্যাক পেইন যদি আমরা বলে থাকি, যেটা দুভাগের হয়, একটা মেকানিক্যাল ব্যাক পেইন, নন মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইনই আমরা বেসিক্যালি ফিজিওথেরাপি রিলেটেড আমাদের কেসগুলোতে আমরা দেখে থাকি। মেকানিক্যাল ব্যাক পেইন মানে আমাদের সফট টিস্যু স্ট্রাকচার রিলেটেড থাকবে, এখানে ডিস্ক ইনভলভমেন্ট থাকে, বার্সা ইনভলভমেন্ট থাকে, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট এটার মধ্যে থাকবে, ইনভলভমেন্ট থাকবে, ফেসের জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, নার্ভস এন্ট্রাপমেন্ট সিনড্রোম, এটা নার্ভস একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যথার জন্য একটা রোল প্লে করে থাকে। তো এইগুলো হচ্ছে। আর বিভিন্ন রকম ডিসঅর্ডারের জন্য আমাদের ফিজিওথেরাপি তো একদম মানে একটা ইনএভিটেবল মানে ফিজিওথেরাপি সায়েন্স, যেগুলো মানে আমাদের মানে নন ইনভেসিভ ফিজিওথেরাপি প্রসিডিউরের মধ্যে আমাদের ডিফারেন্ট আমাদের ফিজিওথেরাপির মডালিটিস আছে, অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপি আছে, এগুলো আমরা করে থাকি। সেটি যেমনটি বললেন যে আসলে মেকানিক্যাল কিছু কজ থাকে, এবং নন মেকানিক্যাল এগুলো তো আসলে হঠাৎ করে হয় না, দীর্ঘদিন একটা কাজের ফলে আস্তে আস্তে এই সমস্যাগুলো তৈরি হয়। ডেফিনেটলি এগুলো মানে আমি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, স্পন্ডাইলোলাইসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস, এগুলো তো একদিনে ডেভেলপ করে না, বাই মান্থ বাই ডে। এটা যখন কন্টিনিউয়াসলি আমি ওভারলুক করব একটা জিনিস, ওভারলুক করতে করতে, বা এক্সেসিভ মেডিকেশনের জন্য কিন্তু আমাদের বার্সা, সফট টিস্যু, এগুলো আমাদের ড্যামেজ হয়ে থাকে, কারণ এগুলোর জন্য নিউট্রিয়েন্টস দরকার। এই যে বার্সা বা সফট টিস্যু, দে ওয়ান্ট নিউট্রিয়েন্টস কন্টিনিউয়াসলি। নিউট্রিয়েন্টসটা তো আমরা মেডিসিন দিয়ে পারবো না, নিউট্রিয়েন্টসটা নিতে গেলে আমাদের প্রপার হাইড্রেটেড রাখতে হবে, বডিটাকে আমাদের মাস্ট হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য আমাদের জল খেতে হবে প্রচুর পরিমাণে, ফ্লুইড প্রচুর পরিমাণে, বিশেষ করে এই সময়টায় আমাদের প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক দরকার, কারণ আমাদের যে পিএইচ ব্যালেন্সটা আছে ওগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। তো ফ্লুইড ইনটেকটা আমাদের প্রচুর পরিমাণে নিতে হবে, যেটা থেকে আমরা ন্যাচারাল নিউট্রিয়েন্টস আমরা পাবো। তো এক্সেসিভ মেডিকেশন, অনেক পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কমপ্লেন করে যে পেশেন্ট মেডিকেশন নিচ্ছে, নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস, প্রলং মেডিকেশনের জন্য ব্যথা কমে না, তারপর দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটা মানে ডিজেনারেটিভ হয়ে এটা ফার্দার সেকেন্ডারি কন্ডিশনে এটা ডেভেলপ করে, তখন একটু ট্রিটমেন্ট করা এটাগুলো ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি পেশেন্ট যারা দেখছে আজকাল এবং যারা
আমার আজকে সেশনটা শুনছি সবাইকে বলবো, যদি ব্যথা হয়ে থাকে এটাকে ইগনোর না করে মানে একটা ইনস্টেপ আমাদের ফিজিওথেরাপি কনসালটেশন অবশ্যই নেওয়া উচিত। সেটি ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আশা করি তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, টেকনিক্যাল ইররের কারণে হয়তো আমার সাউন্ড হচ্ছে। তো আসলে এই যেহেতু লাইভ প্রোগ্রাম, এখানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের হওয়ার জন্য থাকুন, আমাদের প্রোগ্রামটি দেখুন, যেমন বলছিলেন ডক্টর জিজ্ঞেস করুন একজন ফিজিওথেরাপিক ব্যথার তো অনেক ধরনের চিকিৎসা রয়েছে, অনেক ধরনের চিকিৎসা রয়েছে, চিকিৎসা দিয়ে বিভিন্ন ভাবে চিকিৎসা করা হয়ে থাকে। সেক্ষেত্রে কেন একজন স্বর্ণাপন্ন হবে, ওকে, দেখুন এটা আমার কথা না, আমি আজকে এখানে বলছি বলে না, মানে যারা ওয়ার্ল্ড রিনাউন্ড ডক্টর বা ফিজিশিয়ান আছে ওরা পর্যন্ত বলছে যে ব্যথার জন্য বা পেইনের জন্য ফার্স্ট রেফারেল ডক্টর হচ্ছে ফিজিওথেরাপিস্ট। পেইন কিলার ইটস নট এ সলিউশন। পেইন কিলার একটা টেম্পোরারি একটা অ্যানাস্থেশিয়া ব্লক অ্যানাস্থেশিয়া এফেক্ট দিয়ে রাখে, কিন্তু ইট ইজ নট এ টেম্পোরারি সলিউশন। মানে টেম্পোরারি সলিউশন, কিন্তু পার্মানেন্ট সলিউশন বা আমাকে যদি কমপ্লিট রিহ্যাবিলিটেশনের প্রসেসের দিকে যেতে হয় দেন ফিজিওথেরাপিস্ট, তার সাথে রিহ্যাবিলিটেশন, ফিউ এক্সারসাইজ, হোম এক্সারসাইজ, সঠিক গাইডলাইন এবং বাড়িতে ডুজ এন্ড ডোন্টস, মানে কি করব কি করব না ওই গাইডলাইনের উপর আমার ফিজিওথেরাপি টোটাল ম্যানেজমেন্টটা ওইটার উপর ডিপেন্ড করে থাকবে। জি, সেটি সেক্ষেত্রে আসলে আপনি ব্যাক পেনের জন্য বা আমি যদি তো ব্যাক পেনের জন্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ব্যাক পেনের জন্য বেসিক্যালি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, বেড রেস্ট হচ্ছে বেস্ট এবং সবচেয়ে সুইটেবল ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, বেড রেস্ট। ব্যাক পেইন যদি হয়ে থাকে পেশেন্টের বা যে কোনো কারণেই হয়ে থাকুক, সেটা ডিস্কের কারণে হোক, ইনজুরির কারণে হোক, মেকানিক্যাল হোক, তো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে বেড রেস্ট। যদি অ্যাকিউট কন্ডিশন থাকে আমরা পেশেন্টকে বলে থাকি যে কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট ফর উইকস অর 10 days ইউ টেক বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট উইদাউট ডুইং এনি অ্যাক্টিভিটিস। তো বেড রেস্ট নিলে কি হয়, বেড রেস্ট নিলে পরে আমাদের যে ডিস্ক বললাম যেটা, সেটা হাইড্রেটেড হয়। ডিস্ক মেইন হচ্ছে এটা একটা নিউরোজেনিক স্ট্রাকচার, তখন ডিস্ক ইরিটেশনের জন্যই আমাদের মেইনলি ব্যথাটা হয়। তো যদি প্রপার বেড রেস্ট নেওয়ার পরে ডিস্ক হাইড্রেটেড হয়, প্রপার ব্যথাটা অনেকাংশে কমে থাকে। যখন পেশেন্ট একটু স্টেবল হবে তখন আমরা ফিজিওথেরাপিকে রেফার করে থাকি। তো ফিজিওথেরাপি বিভিন্ন রকম মেশিন আছে, ইন্টারভেনশনাল থেরাপি মেশিন আছে, হট প্যাক, হাইড্রোকোলেটর প্যাক, যেটা মাসেল খুব ভালো মাসেল স্প্যাজম রিলিফ করে, হাইড্রোকোলেটর প্যাক ডিভিডিং মডালিটিস এর মধ্যে। তারপরে শর্ট ওয়েভ ডায়াথার্মি আছে, এগুলো লোকাল মাসেল স্প্যাজম, লোকাল রিলিফ করবে। তো এগুলো ইলেকট্রিক্যাল মডালিটিস। তারপর ধরুন চলে আসুন আপনি এক্সারসাইজ। সব এক্সারসাইজ তো সব ব্যাক পেনের জন্য হবে না, বা সব ব্যথার জন্য সব এক্সারসাইজ আমরা বলি না। কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আবার ব্যথা বেড়ে যাবে, কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে ব্যথা কমবে। তো এক্স্যাক্টলি আমাদের রাইট ডায়াগনোসিস তার সাথে রাইট ট্রিটমেন্ট প্ল্যান, যেটা আমাদের সবচেয়ে মেইনলি ইম্পর্টেন্ট। ধরুন এক্সাম্পল, পেশেন্টের লর্ডোসিস, মানে আমাদের বলে থাকি যে আমাদের কোমরের আমাদের যে লাম্বার লর্ডোসিস যদি বেশি থাকে, মানে আমাদের লর্ডোটিক কার্ভ যদি অনেক বেশি থাকে, তখন পেশেন্টকে অনেক সময় আমরা এক্সটেনশন এক্সারসাইজ করালে পরে পেশেন্টের বাই 2 days বা 3 days আমাদের পেশেন্ট বলবে যে আমার ব্যথা অনেক বেশি বেড়ে গেছে। কারণ এই লর্ডোটিক স্ট্রাকচারে যদি আমি এক্সারসাইজ যদি এক্সটেনশন মানে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ দেখিয়ে থাকি, তখন পেশেন্টের ডিস্ক আরো ইরিটেশন হয়, ডিস্ক আরো বেশি কম্প্রেশন হয়। সেম ইন দা কেস একটা পেশেন্ট যার ফ্ল্যাট ব্যাক আছে, মানে যার মানে পেছনের মানে কোমরের অংশ অনেকেরই একদম সোজা থাকে, কোন রকম কার্ভেচার থাকে না। তো যাদের ফ্ল্যাট ব্যাক থাকে ওরা আবার ফ্লেকশন এক্সারসাইজ মানে সামনের দিকে ঝুঁকে কোনো মুভমেন্ট করতে গেলে ব্যথা হয়, কারণ ওই সেম জিনিস ডিস্কটা পেছন দিক থেকে এটা কম্প্রেশন হয়। তো ওই এক্সারসাইজ তার আমার সঠিক পেশেন্টের গাইডলাইন দেখে পেশেন্টের ডায়াগনোসিস করে আমি পেশেন্টকে এক্সারসাইজ দেবো।
তো এগুলো হচ্ছে স্পাইনাল এক্সটেনশন বা ফ্লেকশন এক্সারসাইজ। তারপরে হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কারণ এই যে এইগুলো মানে আমাদের ব্যাক পেইনের যে এই যে এরিয়াটা, লাম্বার এরিয়া, লাম্বোস্যাক্রাল এরিয়াটা, আমাদের প্রচুর পরিমাণে আমাদের এখানে গ্লোবাল মাসেল থাকে। গ্লোবাল মাসেল মানে মেইনলি পশ্চারাল মাসেল। তো পশ্চারাল মাসেল গুলো আমাদের মানে মেইনলি আমাদের টাইট হয়ে থাকে। তো এগুলোর জন্য আমাদের একটু স্ট্রেচিং এক্সারসাইজ, মাসেল এনার্জি টেকনিক, আমরা এটা ফিজিওথেরাপির একটা খুব মানে খুবই এফেক্টিভ একটা ট্রিটমেন্ট টুল, মাসেল এনার্জি টেকনিক, ওটা আমরা করে থাকি। তার সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ মানে লোকাল স্ট্রেংথেনিং এবং জেনারেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, পেশেন্টকে আমরা থেরাব্যান্ড বা ওয়েট কাপ দিয়ে বা মেশিনস দিয়ে আমরা পেশেন্টকে মাসেলস পাওয়ার, মাসেলের কিভাবে আমরা শক্তি বাড়াতে পারি সেটা আছে। তারপর হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন, যাদের নার্ভাস সিস্টেম মানে নার্ভ ইমপিঞ্জমেন্ট থাকে, যাদের সায়াটিকার প্রবলেম থাকে, মেইন পেশেন্টটা অনেকে বলে থাকে যে আমার পা বা পায়ের নিচ দিয়ে আমার ব্যথা নিচের দিকে যায়। তো সায়াটিকার প্রবলেম থাকলে পরে আমাদের এই নার্ভ করে থাকি। মানে ফিজিওথেরাপির এখন একদম মানে একদম বলতে পারেন একদম হরাইজন, মানে একদম নতুন একটা দিক খুলে দিয়েছি। তো অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপির মধ্যে আমাদের অ্যাডভান্স পশ্চারাল বায়োমেকানিক্যাল কারেকশন, মানে কিভাবে আমরা বায়োমেকানিক্স কারেকশন করলেই যেখানে মানে একটা লং টার্ম ফিজিওথেরাপি লাগতো যেমন 7 দিন 10 দিন ট্রিটমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে একটা শর্ট টাইম ম্যানুয়াল থেরাপি দিলে পরে পেশেন্ট অনেক বেশি ফিট হয়ে যাচ্ছে, অনেক বেশি পার্মানেন্ট এটা রিলিফ হচ্ছে। এবং তার সাথে হোম এক্সারসাইজ আমরা বলে থাকি। তার সাথে তারপর হচ্ছে আমাদের পজিশনাল ফল্ট কারেকশনের জন্য যেরকম আমাদের কিছু অ্যাডজাস্টার টেকনিক আছে, সেলফ অ্যাডজাস্টিং টেকনিক আছে, এগুলো আমরা পেশেন্টকে বলে থাকি। আর ওভারঅল ফলো আপটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফলো আপ মানে পেশেন্টকে আমরা আমার চেম্বার থেকে পেশেন্ট গেল মানে আমার পেশেন্টের ট্রিটমেন্ট শেষ হয়ে যায়। দ্য ফলো আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে বলে দিতে হবে যে আপনাকে এই করবেন, আপনি এই করবেন না, ডুজ এন্ড ডোন্টস গাইডলাইন, মানে কি করবেন এবং কি করবেন না, ওইটা আমাকে বলে দিতে হবে। এবং রাইট এক্সারসাইজ ওইটা আমাকে পেশেন্টকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এবং মানে আমাদের যে ট্রিটমেন্ট ফিজিওথেরাপি যেটা আমি বলবো, মানে রাইট ফিজিওথেরাপি ইজ ফর টু রিডিউস পেইন, ইজ ভেরি ভেরি এফেক্টিভ ট্রিটমেন্ট প্রোটোকল। জি, এখানে যেমন বললেন আপনি যে ম্যানুয়াল থেরাপি, এবং ইলেকট্রোথেরাপি এবং ম্যানুয়াল থেরাপি মূলত এক্সারসাইজ প্রোটোকল ইউজ করা হয়। অনেকেই জানি এটা আসলে ট্রেন্ড হয়ে গেছে, অনেক অ্যাকচুয়ালি আপনার কথাটা কেটে আসছে, যাই হোক আমি বুঝতে পেরেছি আপনার কোয়েশ্চেনটা। আমি বলছি ম্যানুয়াল থেরাপি বেসিক্যালি আমরা ডায়াগনোসিস করি পেশেন্টের বাই পেলপেশন করে আমরা পেশেন্টকে মেইনলি ডায়াগনোসিস করে থাকি। পেশেন্ট যখন বলে আমার ব্যথা হচ্ছে, তো ব্যথাটা কি কারণে হচ্ছে সেটা আমাদের একটা কোয়েশ্চেন থাকে, কতদিন ধরে হচ্ছে সেটা একটা কোয়েশ্চেন থাকে, কি টাইপের ব্যথা হচ্ছে। পেশেন্টের অনেক সময় বলবে যে বার্নিং পেইন, মানে আমাদের আগুন জ্বলার মতো পেইন হয়, কোনো সময় বলবে থ্রবিং পেইন, বার্নিং। তো এইগুলো বিভিন্ন রকম পেইনের ক্যারেক্টারিস্টিক্স এবং নেচার আছে। তো তারপরে আমরা রাইট অ্যাসেসমেন্ট করার পরে আমরা পেশেন্টকে আমরা একটা ট্রিটমেন্টের একটা ম্যানেজমেন্ট গাইডলাইন বানাই, যেটা শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল। তারপরে কিছু স্পেশাল টেস্ট আছে, স্পেশাল টেস্ট যেগুলো আমাদের ডায়াগনস্টিক টুলের মধ্যেই আছে। স্পেশাল টেস্ট করে আমরা ডায়াগনোসিসটাকে রাইট ডায়াগনোসিস করি। এবং তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই ফিজিওথেরাপির যে ম্যানুয়াল থেরাপির মধ্যে আমরা যেটা দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে আর্টিকুলেশন টেকনিক, সেলফ মানে জয়েন্ট আর্টিকুলেশন টেকনিক, মানে এটা জয়েন্ট মেকানোরিসেপ্টর এবং প্রোপ্রিসেপ্টর এগুলোকে স্টিমুলেট করবে। তো জয়েন্ট আর্টিকুলেশন টেকনিক করার পরে আমরা অ্যাডভান্স ম্যানুয়াল থেরাপিটা স্টার্ট করি, পশ্চারাল বায়োমেকানিক্যাল কারেকশন। ধরুন মানে লিস্থেসিস কেসে যেখানে দেখা যাচ্ছে যে বা পিআইভিডি খুব কমন কেস, এটা প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হয়ে গেলে পেশেন্টের অনেক রকম সিমটমস থাকে, সায়াটিকার সিমটমস থাকে, নার্ভ ইমপিঞ্জমেন্টের সিমটম থাকে, ক্র্যাম্পিং পেইন থাকে, হাঁটতে সমস্যা হয় পেশেন্টের। তখন আমাদের পেশেন্টকে স্টেবিলাইজেশন করতে হয়, সেগমেন্টাল স্টেবিলাইজেশন ট্রিটমেন্ট টেকনিক আছে, ওইগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তারপরে আমাদের আইসোমেট্রিক এক্সারসাইজ করাতে হয়। আইসোমেট্রিক এক্সারসাইজ মানে আমাদের বিভিন্ন রকম মোডে হতে পারে। আইসোমেট্রিক এক্সারসাইজ মানে যেখানে আমাদের পেশেন্টের কোনো মুভমেন্ট করবে না, বাট ইন্ট্রামাসকুলার টেনশন, মাসেলের যে টেনশনটা আছে ওটা ইনক্রিজ হবে। এগুলো আমরা পেশেন্টকে হোম এক্সারসাইজের মধ্যে বেসিক্যালি বলে থাকি। তারপরে হচ্ছে ধরুন কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজের মধ্যে আমরা বল দিয়ে স্ট্রেংথেনিং করাই, ব্যালেন্স কোঅর্ডিনেশন ইমপ্রুভ করাই। তারপরে ধরুন ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভমেন্ট ট্রেনিং আছে, তারপরে এজিলিটি ট্রেনিং আছে। এগুলো ডিফারেন্ট একটা মানে অ্যাকচুয়ালি ব্রড স্পেকট্রাম একটা ট্রিটমেন্ট প্রোটোকল গাইডলাইন থাকে এর মধ্যে।
তো পেশেন্ট যারা এখানে শুনছে, আমার যারা ব্যাক পেনের সমস্যা আছে, আপনারা আগে দেখুন যে ব্যথাটা কিভাবে হচ্ছে, সামনের দিকে ঝুঁকলে ব্যথা হচ্ছে না পেছনের দিকে ঝুঁকলে ব্যথা হচ্ছে। তো সামনের ওই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে যে কি সমস্যা, মানে কি করলে পরে ব্যথা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথা হচ্ছে, না ঘুমালে পরে আমার ব্যথা হচ্ছে, আমার রেস্ট নিলে ব্যথা হচ্ছে, না হাঁটতে গেলে ব্যথা হচ্ছে। ডিফারেন্ট জিনিসের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনাদের নিকটবর্তী ফিজিওথেরাপিস্ট যারা বন্ধুরা আছেন, ডাক্তার ফিজিওথেরাপি বন্ধুরা, ওদের সাথে আপনারা কনসাল্ট করুন। কনসাল্ট করলে পরে ব্যথাটাকে চেপে রাখবেন না। আপনাদের একটা অনুরোধ, ব্যথাটাকে চেপে রাখবেন না। ব্যথা চেপে রাখলে পরে এটা আপনি হয়তো এখন আপনার ব্যথা কম লাগছে, কিন্তু নিয়ার ফিউচারে এই জিনিসটাই আপনাকে একটা মানে একটা পার্মানেন্ট ডিসঅর্ডার বা ডিসেবিলিটি। এবং আমি জানি, এটা আপনারাও জানেন যে ব্যাক পেইন, লো ব্যাক পেইন এটা কমন কনফ্লিকশন, সোসাইটির একটা কমনেস্ট কমপ্লিকেশন, মানে কনফ্লিকশন। মানে 99% লোক কিন্তু অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম ব্যাক পেইন ফিল করে থাকে। সবাই আমরা লাইফ টাইমে অ্যাটলিস্ট একবার হলো আমরা ব্যাক পেইন ফিল করে থাকি। তো এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার মতো নয়। ব্যাক পেনের ক্ষেত্রে সবাই কিন্তু প্রথমেই চয়েস করে ব্যথার ওষুধকে তারপরে দেখতে হবে। জি ডক্টর, এই মুহূর্তে আসলে সবচেয়ে মানুষ এই তাদের কি করণীয় রয়েছে, বাসায় কি করতে পারে, তাদের কি করণীয় রয়েছে, বাসায় কি করতে পারে তারা? দেখুন, পেশেন্ট যারা, মানে আমাদের পেশেন্ট যারা আসে, যারা এখন দেখছেন প্রোগ্রামটা দেখছেন, তাদের জন্য আমি কিছু হোম টেকনিক্স বা হোম অ্যাডভাইস আমি এটা বলবো যে ফার্স্ট হচ্ছে আপনাদের বডিটাকে হাইড্রেটেড রাখতে হবে। নাম্বার 1, বডি হাইড্রেটেড রাখতে গেলে আমাকে প্রচুর পরিমাণে ফ্লুইড, বিশেষ মেনোপজাল ওমেন আছেন, মানে যাদের 45 ইয়ার্স এভাব এজ আছে, ওদের নানা রকম ফিজিওলজিক্যাল এবং শারীরিক ভাবে পরিবর্তন আসে। ওদের জন্য আমি বলবো যে প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে। দরকার হলে ওরাল রিহাইড্রেট সলিউশন, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেস্ট রিকমেন্ডেড সলিউশন এটার মধ্যে আছে। দরকার হলে আপনারা ওআরএস নিন, ওআরএস প্রতিদিন, এখন গরমকাল আসছে, এবং এই ফ্লুইড যদি আপনি ইনটেক করেন, এনাফ ফ্লুইড ইনটেক করলে আপনার ইমিউনো সিস্টেমটাও আপনার কিন্তু বুস্ট আপ করবে। নাম্বার 1 ফ্লুইড ইনটেক। নাম্বার 2 হচ্ছে ডায়েট, প্রপার ডায়েট। এক্সেসিভ ফ্যাট ডায়েট আমরা কখনোই করব না। আমি মানে ফ্যাট ডায়েট বলতে, প্রপার ডায়েট বলতে আমাদের এখানে ফ্রুটসটা বেশি রাখতে হবে, গ্রিন স্যালাডস, গ্রিন ভেজিটেবলসটা বেশি রাখতে হবে, রেড মিটটা আমরা কম নেব, এবং এক্সেসিভ হাই প্রোটিনটাও আমরা কিন্তু অ্যাভয়েড করব। প্রোটিনটাকেও আমাদের অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রপার এক্সারসাইজ। বাড়িতে কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে করতেই হবে। যে ডাক্তার ফিজিওথেরাপিস্ট আছেন, ওনার থেকে প্রপার এক্সারসাইজটা আপনারা দেখে নিন। অ্যাটলিস্ট 2বার থেকে 3বার আপনারা বাড়িতে এক্সারসাইজ গুলো করুন, নিয়ম মাফিক করুন। এবং আমি আবারও বলছি, রাইট এক্সারসাইজ ফর রাইট প্যাথোলজি। যেটার জন্য আপনার এক্সারসাইজ করতে হবে ওটা করতে হবে। উল্টো পাল্টা এক্সারসাইজ করলে পরে কিন্তু ব্যথা, কোমরের ব্যথা আরো বেশি বাড়বে। আমি অনেক পেশেন্টকে দেখেছি, আমার পেশেন্ট সেকেন্ডারি, যারা আমার কাছে সেকেন্ডারি পেশেন্ট হয়ে এসেছেন, ওনারা বলেছেন যে ওই এক্সারসাইজ করেছি কিন্তু ডাক্তার ব্যথা বেড়েছে। পরে দেখা গেল, আমার ডায়াগনোসিস করে দেখলাম যে না, এটা উনি এক্সারসাইজ করেছেন রং। রাইট এক্সারসাইজ রাইট প্যাথোলজি, এটা করতে লাগবে, এক্সারসাইজটাকে একদম নিয়ম মাফিক করতে লাগবে। আচ্ছা, নাম্বার 4 যেটা আমি বলবো, লাইফস্টাইল মডিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। লাইফস্টাইল মডিফিকেশন, লাইফ মডিফিকেশন বলতে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে। আমরা এখন ওয়ার্কআউট করি না, জাঙ্ক ফুড আমরা এই অফিস বাড়ি এই আমাদের লাইফস্টাইল। তো এই সেডেন্টারি লাইফস্টাইলটাকে আমাদের একটু রিডিউস করতে হবে, এবং অ্যাক্টিভ লাইফস্টাইল, মানে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিটার মধ্যে আমাদের অ্যাড করতেই হবে। সেডেন্টারি লাইফস্টাইল এগুলো আছে, যেমন আমাদের এক্সেসিভ স্মোকিং, অ্যালকোহল ইনটেক, জাঙ্ক ফুড, এবং এই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে লাগবে। তারপর হচ্ছে স্পাইনাল টুইস্ট এক্সারসাইজ, এগুলো আমরা বাড়িতে করবোই। টুইস্টিং এক্সারসাইজ করলে পরে আমাদের ফ্লেক্সিবিলিটি এবং অনেক বেশি বেড়ে যায়। এই যে টুইস্টিং এক্সারসাইজ, এইভাবে যদি আমরা টুইস্টিং এক্সারসাইজ করি, তো এগুলো আমাদের মেকানো রিসেপ্টর প্রেজেন্স থাকে, এগুলো আমরা স্টিমুলেট হয়, স্টিমুলেশন হলে পরে আমাদের অনেক বেশি ফায়ারিং হয়, আমাদের মানে মোটর রিক্রুটমেন্ট অনেক বেশি মানে বেশি করে মোটর রিক্রুটমেন্ট হবে। তারপর হচ্ছে আপনার ধরুন মানে বেসিক্যালি
আজকের এই যে সেশন, মানে যে আমাদের এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো এই সিচুয়েশনটার মধ্যে আইসিইউ ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইসিইউ ম্যানেজমেন্ট মানে কি? আই ফর ইমিউনিটি, সি ফর কমিউনিটি, অ্যান্ড ইউ ফর ইউনিটি। তো ইমিউনিটিটা আমি বললাম কিভাবে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার রেগুলার এক্সারসাইজ, ফ্লুইড ইনটেক, আপনার প্রপার ফুড হ্যাবিট, এটা একটা আছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাইট্রাস ফ্রুট আপনাকে নিতে হবে। B6, B12 ভিটামিন যদি সাপ্লিমেন্ট থাকে ওটা আপনি নিতে পারেন, ওটাও ইমিউনিটি বুস্ট আপ করে। কমিউনিটি ডিস্টেন্স আপনাকে মেনটেন করে রাখতে হবে এই সময়টা, বিশেষ করে আমাদের এখন ভারতবর্ষে মানে এটা র্যাপিডলি অ্যালার্মিং রেটে বাড়ছে আমাদের কোভিড-19 পেশেন্ট। তো কমিউনিটি ডিস্টেন্স এবং আমাদের রাখতেই লাগবে, আমরা যাতে মানে অ্যাটলিস্ট বেশ মানে সেফার ডিস্টেন্স আমরা থাকতে পারি। এবং ইউনিটি মানে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সবাইকে আমাদের ইউনিটি রাখতে হবে। যদি আমরা এখন মানে এই সিচুয়েশন যদি আমরা ট্যাকেল না দিতে পারি, ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক বড় বিপদ আসবে। এখন ইউনিটিটা আমাদের খুব বেশি দরকার, এটা একটা আছে। আর পেশেন্টদের যারা দেখছেন প্রোগ্রামটা, ওরা বলবো যে মেডিকেশন বা মেডিসিনটা কিন্তু একটা সলিউশন নয়। মেডিসিন কখনো একটা সলিউশন হতে পারে না। হ্যাঁ, একটা পার্মানেন্ট একটা মানে টেম্পোরারি আপনার একটা সলিউশন হতেই পারে, একটা লোকাল একটা পেন কিলার আপনি নিতেই পারেন, কিন্তু আপনার মানে ফর পার্মানেন্ট রিলিফ ইউ শুড কনসাল্ট, মানে আপনাকে ফিজিওথেরাপিস্ট কনসালটেশন নিতেই হবে। উইদাউট ফিজিওথেরাপি আপনি কমপ্লিট রিহ্যাবিলিটেশন আপনার কখনোই হবে না। এবং একজন ফিজিওথেরাপিস্টই আপনাকে ওই যে সিচুয়েশনে ছিলেন, মানে এটা আমরা বলি যে ডিপেন্ডেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট লাইফ, মানে যেখানে আপনি আরেকজনের উপরে নির্ভর করে চলতেন, সেখানে আপনি কমপ্লিটলি আপনি এখন নিজের উপরে স্বাবলম্বী হয়ে চলতে পারবেন। তাই ফিজিওথেরাপিটা একটা খুব ভেরি ভাইটাল রোল প্লে করে থাকে আমাদের জন্য। সেটি এই মুহূর্তে আসলে সব মেনে চলতে আবার আমি কিছু ইমিউনো সিস্টেম কিছু এক্সারসাইজ আমি বলে দেবো, যখন আপনি শেষ করবেন তার আগে একটু বলবেন, আমি কিছু এক্সারসাইজ বলে দেবো। জি অবশ্যই 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 আপনার এক্সারসাইজগুলো আমাদের দেখতে যাচ্ছি। আচ্ছা, প্রথম এক্সারসাইজ হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। হ্যাঁ, আইসোমেট্রিক এক্সারসাইজ মানে ধরুন আমি ওয়াল প্রেস করছি, আমি ওয়ালে ধরে ওয়াল প্রেস করছি। ওকে, নাম্বার 1 ওয়াল প্রেস করা। ওকে, শোনা যাচ্ছে ক্লিয়ার? জি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। নাম্বার 1 কিছু প্রেস করা, ওয়াল প্রেস করা। নাম্বার 2 এয়ার পাঞ্চ, খালি খালি এয়ারের মধ্যে আমাকে পাঞ্চ করতে হবে। এগুলো ইমিউনো বুস্ট এক্সারসাইজ, এয়ার পাঞ্চ। ওকে, তারপরে হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। ডিপ ব্রিদিং এক্সারসাইজ মানে আমি রিসেন্টলি কালকেই দেখলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গাইডলাইন দেখলাম, ওরা বলছে যে কোভিড-19 পেশেন্ট যারা আছে, মানে যারা এখন কোভিড-19 এর ভিকটিমস যারা আছে, ওদেরকে দেখা গেছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করালে পরে ওদের অনেক বেশি লাং ফ্লুইড ক্লিয়ার থাকছে এবং চেস্ট ইনফেকশনের চান্স অনেক বেশি কম। কি টেকনিকটা কি আছে? টেকনিকটা ওরা বলছে যে আপনি দাঁড়িয়ে, এভাবে দাঁড়িয়ে আপনি ডিপ ইন্সপিরেশন করুন, নাক দিয়ে বড় করে আপনি শ্বাস নিন। শ্বাস নেওয়ার পরে এটাকে 5 সেকেন্ড আপনাকে হোল্ড করে রাখতে হবে। 5 সেকেন্ড হোল্ড। তো 5 সেকেন্ড হোল্ড করার পরে আমি আস্তে আস্তে ওকে, তারপরে বলছে চেস্ট এক্সপানশন এক্সারসাইজ, মানে যেটা আমাদের চেস্টের ফ্লেক্সিবিলিটি এবং ইন্ট্রাথোরাসিক প্রেসারটাকে ইনক্রিজ করবে। চেস্ট এক্সপানশন এক্সারসাইজ মানে আমরা এরকম মাথা উঠিয়ে আমরা ডিপ ইন্সপিরেশন করে আমরা হাত তুলবো এবং মাথা নামিয়ে এক্সপিরেশন করব। তার সাথে আমাদের লাং ফিলস, মানে যে লাং এর সিকটেশনটা হবে ওটা খুব মানে ভালো একটা এক্সারসাইজ, যেটা লাং ফিলসটাকে ক্লিয়ার করবে। যদি লাং ফিলস ক্লিয়ার থাকে, চেস্ট ইনফেকশন হওয়ার চান্স অনেক অনেক বেশি কমে যায়। অ্যাক্টিভ হাফিং এন্ড কাফিং, অবশ্যই কেউ সামনে থাকলে আমরা কাশবো না, আমরা একটা সেফ ডিস্টেন্সে গিয়ে আমরা মুখের সামনে বা এরকম ভাবে নিয়ে আমরা অ্যাক্টিভ হাফিং কাফিং করব, তাতে করে আমাদের যে
লাংসের যে আমাদের রিসেপ্টরস থাকে ওইগুলো স্টিমুলেট হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কখনোই চেস্ট ইনফেকশনটাকে ভেতরে আমরা রাখবো না। চেস্ট ইনফেকশন হলে পরেই ভাইরাসের মানে এফেক্টেড এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আমরা ওইটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরও ধরুন কিছু সাইড টুইস্টিং এক্সারসাইজ আছে, যেগুলো আমরা ধরুন এই যে টুইস্টিং এক্সারসাইজ, ফ্রি এক্সারসাইজ কিছু আছে, স্পট জাম্পিং কিছু এক্সারসাইজ আছে। স্পট জাম্প করলে পরে আমাদের ইমিউন সিস্টেম এটা ডেভেলপ করে। তারপরে ব্রিজিং এক্সারসাইজ আছে, এগুলো ডিফারেন্ট ফর্মস অফ এক্সারসাইজ, এগুলো আমাদের যারা এখানে বন্ধুরা দেখছেন ওরা আপনারা একটু নেট সার্চ করে নেবেন। এই নেট সার্চ করে আপনার লোকাল কিছু এক্সারসাইজ আপনারা এখানে গাইডলাইন পেয়ে যাবেন। আর আবারও বলছি যে ফ্রি এক্সারসাইজটা আপনাকে এখন প্রতিদিন ওয়ার্কআউটের মধ্যে রাখতে হবে। অ্যাটলিস্ট 20-25 মিনিটস আপনি খালি হাতে ব্যায়াম করুন। সেটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ হতে পারে, লোকাল ফ্রি এক্সারসাইজ হতে পারে, জেনারেল ফ্রি এক্সারসাইজ হতে পারে। যদি বাড়িতে পুকুর থাকে আপনারা সাঁতারটা কাটতে পারেন। এখন সাঁতারের জন্য মানে একদম এখানে মানে একটা বেস্ট অ্যারোবিক এক্সারসাইজ সুইমিংটা আমরা বলে থাকি। ওকে, যদি বাড়িতে স্ট্যাটিক বাইসাইকেল থাকে বাইসাইক্লিং করুন, 10-15 মিনিটস বাইসাইক্লিং করুন। ওটা লোয়ার অ্যাবডোমেন মাসলের জন্য খুব এক্সারসাইজ, খুব ভালো এক্সারসাইজ, কার্ডিও জন্য খুব একটা ভালো এক্সারসাইজ। যদি বাড়িতে স্কিপিং করার সিস্টেম থাকে ওটা করুন, স্পট জাম্পিং করার সিস্টেম থাকলে ওটা করুন, স্পট রানিং করতে পারুন। যদি বাড়িতে সিঁড়ি থাকে সিঁড়ি দিয়ে আপনারা ওঠানামা করুন, মানে আপস্টেয়ার ডাউনস্টেয়ার রানিং যেটা আমরা বলে থাকি। এগুলো হচ্ছে ফ্রি এক্সারসাইজ যেটা দিয়ে আমরা আমাদের ইমিউনো সিস্টেমটাকে ডেভেলপ করে রাখতে পারবো। ইমিউনো সিস্টেম যদি আমরা ইমপ্রুভ না করি, এই ভাইরাস কিন্তু মানে এখন যে সিচুয়েশন, এই ভাইরাসটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে এটা বলছে এখন সমীক্ষা বলছে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যেটা আমি দেখছিলাম, ওরা বলছে যে 25 থেকে 45-এর মধ্যে যারা এজ আছে ওদেরকে বেশি এটা এফেক্ট করছে, 25 থেকে 45। তো এটা মানে একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনের মধ্যে থেকে আমাদের নিজেদের ফিট রাখতে হবে। আমরা ফিট থাকবো তো সবাই ফিট থাকবে, সবাই মানে সোসাইটি ফিট থাকবে। সেটি আমরা সুস্থ থাকবো, আমরা সোসাইটি ফিট থাকবে, আমরা সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর, আপনাকে সকলে ভালো সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে শেষ মুহূর্তে যাওয়ার আগে একদম শেষ মুহূর্তের জন্য আমি বললাম এই যে আইসিইউ ম্যানেজমেন্ট, আই ফর ইমিউনিটি আপনাকে বুস্ট আপ করতে হবে। কিভাবে বুস্ট আপ করতে হবে সেটা আমি বলে দিয়েছি। কমিউনিটি, আপনাকে কমিউনিটি ডিস্টেন্স রাখতে হবে। আমি এখন কারোর সাথে মেলামেশা করব না, আপনারা কারোর সাথে মেলামেশা করবেন না, বিশেষ করে এই সিচুয়েশনে। এবং লাস্ট হচ্ছে যেটা ইউনিটি, আমাদের এই সময়ে আমাদের সবাইকে হাতে হাত ধরে চলতে হবে ফর বেটার ফিউচার। কারণ এখন যদি আমরা প্যানিক হয়ে যাই তো কিন্তু আমাদের নিয়ার ফিউচারে অনেক বেশি প্রবলেম আসবে। তো এই আইসিইউ ম্যানেজমেন্টটা একটা বিশেষ ইম্পর্টেন্ট। এবং যারা ব্যথার সমস্যা নিয়ে আজকে প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা মানে কিছু হোম এক্সারসাইজ, হোম প্রোগ্রামটা আপনারা নিজেরা ডেভেলপ করুন। আপনারা কি করলে ভালো করবেন, এবং বডিটাকে হাইড্রেটেড রাখতে হবে। এটা আমি আবারও বলছি, বডি ডিহাইড্রেট থাকলেই আমাদের মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রবলেম স্টার্ট হয়, পুয়ার পশ্চার এবং ডিহাইড্রেটেড বডি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আমাদের দর্শকদেরকে থ্যাংক ইউ।